আসসালামু আলাইকুম। আমি তাসলিমা। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রথমে যদি আমি আমাদের দেশের ৫৩ বছরের ইতিহাসের কথা বলি, তাহলে এই ইতিহাস অনুযায়ী যেই সরকার গঠন করছে, তারা সবকিছু তাদের দলীয়করণভাবে করছে। মানে জনগণের সুবিধার থেকে বেশি তাদের রাজনীতি করার উদ্দেশ্য থাকে ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করা। এই কারণে যে যেভাবে পারুক যত টাকা খরচ করুক, খরচ করে হলেও ক্ষমতাটাকে নিতে চায়, কারণ রাষ্ট্র ক্ষমতা তো একটা বিশাল ব্যাপার। রাষ্ট্র ক্ষমতাটাকে ব্যবহার করে অনেক কিছু করতে পারে তারা খুব সহজে। এটা একটা বিষয়। আর একটা বিষয়, এগুলো সব কিছুই করে কিন্তু আমাদের যে মানে সংবিধান আছে, সেই সংবিধানের মাধ্যমে। প্রত্যেকটা দেশের সংবিধান থাকে ওই দেশের সিস্টেমটাকে পরিচালনা করার জন্য। আর আমাদের দেশের সংবিধানটা হচ্ছে সুবিধাবাদ সংবিধান। মানে এটা শুধুমাত্র যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তারাই এটা ভালো ভোগ করতে পারবে, এটা সুফল পাবে ওই সংবিধানের। এটা হচ্ছে আমাদের দেশের সংবিধান। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি উন্নত বিশ্বের কথা বলি, এখানে শুধু সরকারটা পরিবর্তন হয়, সরকার বা প্রেসিডেন্ট চেঞ্জ হয়, কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জ হয় না। যেমন এখানের বিচার বিভাগ বলেন বা পুলিশের যে বিভাগটা, এগুলো স্বতন্ত্র থাকে, যার কারণে আপনি যেই হন চোর মানে চোর, এখানে চোরকে চোর হিসেবে ট্রিট করা হয়, তার কোনো ব্যক্তি পরিচয় দেখা হয় না। ঠিক আছে? যার কারণে যেই আসুক না কেন ক্ষমতায়, সে অপকর্ম করে খুব বেশি একটা পার পায় না। হ্যাঁ, তাকে আইনের মুখোমুখি হতেই হয়। কিন্তু আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে যে যখন যে সরকারে আসে, পুলিশ, বিচার বিভাগ এগুলো সব তার হয়ে যায়। তার কথায় ওঠে, তার কথায় বসে। এটা একটা সমস্যা। তো যার কারণে মানে আমাদের দেশের আইনটা খুবই ভঙ্গুর অবস্থায়, খুবই দুর্বল অবস্থায়। আমি যদি আরেকটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে যে সাপোজ আমাদের দেশে চোর কিংবা পুলিশ যার কথাই বলেন, এই কারণে কেউই চায় না যে আমাদের দেশের আইন ঠিক হোক বা কোনো ভালো সুশাসন প্রতিষ্ঠা হোক। কারণ একজন চোর চিন্তা করে, একজন যদি ভালো মানুষকে আমি ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমি আর চুরি করতে পারবো না। অ্যাট দ্য সেম, যে আইন রক্ষা করে, আইনের রক্ষক পুলিশ, সেও চিন্তা করে যে একজন যদি ভালো মানুষ আসে, তাহলে সেই ক্ষেত্রে তো আমার দুর্নীতি থাকবে না, আমি ঘুষ পাবো না, তারপরে আমি মানে এই যে এত এত ক্রাইম হবে, সেই ক্রাইমগুলোর মাধ্যমে আমি টাকা ইনকাম করতে পারবো না, এগুলো আমার কোনো লাভ নেই। যার কারণে মানে চোর বলেন পুলিশ বলেন, আমরা কেউই চাই না যে একজন ভালো সুশাসক আমাদের দেশে আসুক। আর এগুলো সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের সংবিধান। এখন ২৪-এর পরে আমরা আশা করছিলাম যে এই যে বস্তা পচা মানে সংবিধান নামক যে বস্তুটা আছে, সেটাকে পরিবর্তনের মাধ্যমে আমরা একটা সুন্দর সুষ্ঠু ধারা নিয়ে আসবো আমাদের দেশে, যেটা সাধারণত একটা উন্নত ভালো কান্ট্রিগুলোর মধ্যে থাকে। কিন্তু এখন যা দেখতেছি, যারা ক্ষমতাসীন তারাও তো সেই মানে পরীক্ষিত চোর, তারাও তো নতুন আসছে, এবার ক্ষমতায় প্রথম আসছে এরকমটা না। তাদেরকেও আমরা পুরনোভাবেই চিনি, পুরনোভাবেই দেখছি। তাদের আমলে তারা কী মানে করছে, তাদের যে কীর্তিনামা, সেগুলো তো আমরা জানি কম বেশি। তো তারা এখন চাচ্ছে সেই সংবিধানটাকেই বহাল রেখে জাস্ট আপনার ওই যে ভোটের মাধ্যমে ক্ষমতাকে ক্ষমতা দখল করার মাধ্যমে তাদের সব কিছু তারা পরিচালনা করবে। গত ১৬ বছর শেখ হাসিনার অপরাধ যদি মানে মূল অপরাধ যদি বলি, মূল অপরাধটা ছিল সে ক্ষমতাটাকে কুক্ষিগত করছিল, সে সব কিছু তার নিজের বানায় ফেলছিল, সিস্টেমটাকে সে তার করে ফেলছে। এখন বিএনপিও সেই সেম কাজ করতেছে। হাসিনাও তো ইলেকশন দিছে। এখন হাসিনার ইলেকশনের মধ্যে আর এই ২৬-এর ইলেকশনের মধ্যে
আমি কোনো পার্থক্য দেখতেছি না। ওই ইলেকশনও ইঞ্জিনিয়ারিং ছিল, করাপ্টেড ছিল, এই মানে ইলেকশনটাও ইঞ্জিনিয়ারিং করাপ্টেড। ঠিক আছে, পুরো সিস্টেমেটিক ওয়েতে জাস্ট মানে আওয়ামী লীগের জায়গায় ক্ষমতা এখন বিএনপি দখল করছে, এবং বিএনপি আওয়ামী লীগ যেই পথে ক্ষমতা দখল করে রাখছে, বিএনপিও সেই একই পথে ক্ষমতাটাকে দখল করতে চাচ্ছে, এবং এটা শুরুটাই হয়েছে এই যে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আমি শিওর করে বলতে পারি বাংলাদেশে এই বিএনপি কোনো দিন সে একটা ফেয়ার ইলেকশন হইতে দিবে না, কারণ সে এই বছরই দেয় নাই, সে আর কবে দিবে? সে তো ক্ষমতা দখল করছে। তার মানে বাংলাদেশের জন্য আরও একটা অভ্যুত্থান অপেক্ষা করতেছে টুডে অ্যান্ড টুমরো। এখন কথা হচ্ছে যে ক্ষমতায় যায় যারা, তাদেরকে নামানোর জন্য, তাদেরকে ঠিক করার জন্য আমাদের মতো সাধারণ জনগণের ছেলেরা প্রাণ দেয়, কিন্তু সেই মানে ক্ষমতাটা ভোগ করে আবার কোনো একটা মানে রাজনৈতিক দল। এই রাজনৈতিক আমাদের যে 300 আসন, মানে 300টা ব্যক্তি, এই 300টা ব্যক্তি মূলত পুরাটা কান্ট্রিকে তারা মানে এরকম দুর্বিষহ মানে জীবনের মধ্যে দিয়ে নিয়ে যায় এই 300 ব্যক্তি। যার কারণে আমি বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে এদেরকে মনে করি আগে করা উচিত, জনগণের এদেরকে পিটানো উচিত। এটা নট অনলি আওয়ামী লীগ, নট অনলি বিএনপি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে এদেরকে পিটায় সোজা করে তারপরে মনে করেন মানে ক্ষমতায় যাইতে দেওয়া উচিত। এদেরকে আগে মানে সিস্টেমের মধ্যে আনতে হবে, এদেরকেই সিস্টেমে আনতে হবে। এদেরকে সিস্টেমের মধ্যে যদি আমরা জনগণ না আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এরকম অভ্যুত্থান বারবার হবে, যেমন 90-তে হয়েছে, যেমন 24-এ হয়েছে, আবারও সামনে হবে। এখন আমরা তো এরকম একটা অবাগা জাতি যে জনগণ শুধু প্রাণই দিয়ে যায়, ঠিক আছে, কিন্তু জনগণ ফলটা ভোগ করতে পারি না। আমরা সব কিছু কষ্ট করে গুছায় নিয়ে আসি, তারপরে মনে করেন ফলটা নিয়ে যায় মানে যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ, তারা সেটারে দখল করে। তো এই জিনিসটা থেকে আমাদেরকে বেরোইতে হবে। আর একটা যে বিষয়, সেটা হচ্ছে যে এই সংবিধান এটা কোনো আসমানি কিতাব না, এটাকে আসমানি কিতাবের মতো শো করা হইতেছে যে এটা একটা আসমানি কিতাব, এটা উপর থেকে আসছে লাইক কোরআন শরীফ, এটাকে কোনো কিছু করা যাবে না, এইটা শেষ মানে সব কিছু শেষ। আসলেই এটা শেষ মানে তাদের সব কিছু শেষ, ঠিক আছে? যারা ক্ষমতাকে কক্ষিগত করতে চায়, যারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, যারা সব কিছুকে নিজেদের করতে চায়, এটা তাদের জন্য আসমানি কিতাবই বলা যায়। বাট আমাদের মতো আমজনতার জন্য ওইটা আসমানি কিতাব না। আমরা যেহেতু ওইটাকে বানাইছি, অতএব আমরা ওটাকে ঠিক করতে পারি, আমরা ওইটাকে আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের দেশের সাথে সব কিছু পরিবর্তন করতে পারি, সংস্কার করতে পারি। ওটাকে সংস্কার করা যাবে না, ওটাকে হাতই দেওয়া যাবে না। কেন ভাই ওটাকে হাত দেওয়া যাবে না কেন? কী ওইটা? ওইটা কী এমন কোন ওহি, কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে গেছে যে এটা তো আর আমাদের কোনো কিছু করার নেই? কোন ধর্মগ্রন্থ এটা? আমার মাথায় আসে না। এটা আসলে চোরদের জন্য খুবই সুবিধাবাদ একটা মানে গ্রন্থ, চুরিবিদ্যার জন্য খুব ভালো, যার কারণে রাজনীতিবিদ চোররা এটারে পরিবর্তন করবে না। এবং এইটাতেই আমাদেরকে জোর দিতে হবে, আমাদের জনগণের এইটারই ঠিক করতে হবে। কারণ আবারও অভ্যুত্থান হবে, আমি আমার ছেলেকে পাঠাবো মরার জন্য, আবার কেউ একজন এসে ক্ষমতা দখল করবে, আমার বাবা মানে এত পড়ে নাই, ঠেকা পড়ে নাই যে আমি আমার ছেলেরে আর একজনের জন্য পাঠাবো। আমি আমার ছেলেকে দেশের জন্য পাঠাই। অতএব দেশের উপকার যদি হয় সেক্ষেত্রে ঠিক আছে, দেশের জন্য আমি আমার ছেলেকে দিতে পারি, আমি নিজে যেতে পারি, কিন্তু কোনো ব্যক্তি স্বার্থে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকের আমার মানে এটাই বলার ছিল যে সংবিধান কোনো আসমানি কিতাব না, যে এটাকে সংস্কার করা যাবে না, এটাকে হাত দেওয়া যাবে না, এটাকে কিছু চেঞ্জ করা যাবে না, এইটাকেই চেঞ্জ করতে হবে। কারণ এই সংবিধান আমার অধিকার রক্ষা করতে পারে না, এই সংবিধান আমার সন্তানকে গুলির মুখে দাঁড় করায়। অতএব আই হ্যাভ টু চেঞ্জ ইট, এবং এটার জন্য আমাদের জনগণরে পুরা অ্যাক্টিভলি এটাকে ম্যানেজ করতে হবে, এটাকে হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে কোনো প্রকারেই কোনো নতুন নব্য স্বৈরাচারকে মাথা চারা দিতে দেয়া যাবে না। এই নব্য স্বৈরাচারদেরকে অঙ্কুরেই বিনাশ করতে লাগবে, এখনই এদেরকে আমাদেরকে মানে শেষ করতে লাগবে। ওই আগামী 16 বছরে আবার আরেকটা হাসিনার মতো দানব তৈরি হবে, তারপরে আবার 1400 ছেলে পেলে নিজেদের প্রাণ দিবে, পঙ্গুত্ব বরণ করবে, নিজেদের মানে পরিবারগুলো
বিনাশ হয়ে যাবে সম্ভব না। যার যায় সেই জানে, যার যায় না সে জানে না। কারণ আমি দেখতেছি কোনো নেতার ছেলে মরে না, রাস্তায় মরে আপনার আমার মতো সাধারণ জনগণের ছেলে। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর এভাবেই সবাই প্রতিবাদ জারি রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়।